দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর। শহীদ শরীফ উসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে, কোন রুট দিয়ে পালিয়ে যাবে, এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এই ঘটনায় এক দুইজন নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর। আজকের বিশ্লেষণের মূল বিষয় হাদিকে হত্যা নয়, মূল বিষয় হলো হামলাকারীরা গুলি করার পর শত শত সিসিটিভি আর পুলিশি চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা জ্যামবরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যায়। ভাবা যায়, গুলি করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছালো। দুইবার প্রাইভেট কার বদল করেছিল, আর পুলিশ যখন পৌঁছালো ততক্ষণে তারা কাঁটাতারের ওপারে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে তাদের পালানোর এমন এক নিখুঁত মাস্টার প্ল্যান। কোন রুট ব্যবহার করেছিল, কিভাবে তারা বাইক থেকে প্রাইভেট কারে শিফট হলো, আর পুরো গ্যামে বাইকের মালিক আব্দুল হান্নান আসলে কার দাবার গুটি। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব সেই 2 ঘন্টা 20 মিনিটের শ্বাসরুদ্ধকার গ্রিন স্ক্রিন। ঘটনার তারিখ 12 ডিসেম্বর 2025, শুক্রবার। ঘড়িতে তখন সময় দুপুর 2টা 20 মিনিট। লোকেশন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড। বাইতুস সালা জামে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন শরীফ উসমান হাদি। ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেলে আসে 2 যুবক। কোনো কথা নেই, মুহূর্তেই পিস্তল বের করে হাদির মাথাকে লক্ষ্য করে শুট করে দেয়। এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর তারপরেই শুরু হয় খুনিদের আসল খেলা, পালানোর খেলা। হামলাকারীরা আগে থেকেই জানতো গুলি করার পর ওই এলাকায় 1 সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে পিটুনি অথবা পুলিশের হাতে ধরা পড়া। তাই তারা এমন এক সময়কে বেছে নিয়েছিল যখন জুমার নামাজ পড়ার পর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে। কিন্তু পালানোর জন্য তারা যে রুট ম্যাপ বা রাস্তা ব্যবহার করেছে তা দেখে অভিজ্ঞ গোয়েন্দাদেরও চোখ কপালে উঠে গিয়েছিল। চলুন আমরা সেই রুটটাকে একটু ট্র্যাকিং করি। সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইক ইউটার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায়। তাদের টার্গেট ছিল মেইন রোড এরিয়ার সরু গলি দিয়ে বের হয়ে যাওয়া। তারা বক্স কালভার্ট রোডের মূল সড়ক পার হয়ে চোখের পলকে ঢুকে পড়ে সেগুন বাগিচা এলাকায়। সেগুন বাগিচা থেকে বের হওয়ার জন্য মূলত 3টি রাস্তা আছে। একটি রাস্তা চলে গেছে গুলিস্তানের দিকে, যেখানে সব সময় জ্যাম থাকে। দ্বিতীয়টি বিজয়নগর পানির ট্যাঙ্কি, সেখানেও ঝুঁকি বেশি। আর 3য় নম্বর রাস্তাটি হলো শিল্পকলা একাডেমি হয়ে মৎস্য ভবনের পেছনের রাস্তা। খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় 3য় রাস্তাটি বেছে নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি সোজা শিল্পকলা একাডেমি রাস্তা ধরে ভেতরে চলে যাচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয় হলো তারা প্রেস ক্লাব বা হাইকোর্টের সামনের মেইন রোড এড়িয়ে গেছে। কারণ তারা জানতো শুক্রবার দুপুরে ভিআইপি মুভমেন্ট না থাকলেও প্রেস ক্লাবের সামনে পুলিশের চেকপোস্ট থাকে। আর এই কারণেই তারা কাকরাইল মসজিদ সংলগ্ন সড়ক ব্যবহার করেন। কাকরাইল থেকে তারা সোজা চলে যায় শাহবাগের দিকে। শাহবাগ মোড় পার হয়ে সোজা প্রবেশ করেন মিরপুর রোডে। অবাক করা বিষয় হলো তারা এই পুরো যাত্রায় কোথাও থামেনি। ট্রাফিক সিগন্যাল, স্পিড ব্রেকার কোনো কিছুই তাদের গতি কমাতে পারেনি। যেন তাদের কাছে পুরো ঢাকার ট্রাফিক লাইটের কন্ট্রোল ছিল, অথবা তারা জানতো কোন সময় কোন জায়গায় গ্রিন সিগন্যাল থাকবে। সবচেয়ে বড় টুইস্টই আসে মিরপুরে পৌঁছানোর পর। সাধারণত অপরাধীরা বাইক নিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু এরা ছিল পেশাদার। এজন্যই তারা মিরপুরের একটি নির্দিষ্ট পয়েন্টে আগে থেকেই একটি প্রাইভেট কার সেট আপ করে রেখেছিল। চিন্তা করুন পরিকল্পনার গভীরতা। এজন্য আমির খানের ধুম 3 সিনেমার কাহিনীকেও হার মানায়। কারণ হাদির কিলাররা আমির খানের থেকে আরও এক ধাপ উপরে ছিল। বাইকটি তারা সেখানে ফেলে দ্রুত প্রাইভেট কারে উঠে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে উঠে এসেছে মিরপুর থেকে হালুয়াঘাট বর্ডার পর্যন্ত যাওয়ার পথে তারা আরও একবার গাড়ি বদল করেছে, অর্থাৎ মোট 2টি প্রাইভেট কার ব্যবহার করেছে এই মিশনে। এর মানে শুধু 2 শুটারই নয়, তাদের ব্যাকআপ দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় লজিস্টিক সাপোর্ট টিম আগে থেকেই প্রস্তুত ছিল। এবার আসা যাক বর্ডার ক্রসিং এর ঘটনায়। পুলিশ যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রোড ম্যাপ তৈরি করছিল, ততক্ষণে খুনিরা ঢাকা ছেড়ে অনেক দূরে। তাদের গন্তব্য ছিল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত। শুক্রবার মধ্যরাতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। বিজিবি এবং পুলিশের কড়া নজরদারি বসানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশতে প্রশাসন যখন সীমান্তে জাল ফেললো, ততক্ষণে পাখি খাঁচা ছাড়া। হালুয়াঘাটের সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে 2 মানব পাচারকারীকে আটক করে। তবে তার আগেই ফয়সাল আর আলমগীর নামের 2 শুটার শুক্রবার রাতেই সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায়।
অর্থাৎ প্রশাসনের নাকের ডগা দিয়ে একের পর এক গাড়ি বদল করে প্রায় 200 কিলোমিটার রাস্তার পাড়ি দিয়ে তারা নিরাপদে ভিন দেশে আশ্রয় নেয়। পুলিশ এখন নিশ্চিত ফয়সাল আর আলমগীর কেবল হিটম্যান বা ভাড়াটে খুনি। তাদের কাজ ছিল মিশন শেষে পালানো, আর তাদের এই পালানোর পথকে মসৃণ করতে কাজ করেছে একটি বিশাল সিন্ডিকেট। এখন প্রশ্ন হলো, এই ফয়সাল আর আলমগীর কারা, আর তাদের পরিচয় বা কি? পুলিশ বাইকের সূত্র ধরে নাম পরিচয় পেলেও শারীরিকভাবে তাদের নাগাল পায়নি। তবে বাইকটি আমাদের নিয়ে যায় আর এক রহস্যের চরিত্রের কাছে, আব্দুল হান্নানের কাছে। যে হর্নের বাইক ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছিল, পুলিশ সেটির রেজিস্ট্রেশন নাম্বার ট্র্যাক করে মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। হান্নানকে আদালতে তোলার পর তিনি যে গল্প শুনিয়েছেন তা এই রহস্যকে আরো ঘনীভূত করেছে। রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান দাবি করেন তিনি এই বাইকটি মিরপুর মাঝার রোড থেকে কিনেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে পরিবারের চাপে তিনি এই বাইকটি ছেড়ে দেন। তার দাবি তিনি এই বাইকটি বিক্রি করে দিয়েছিলেন অনেক আগেই, কিন্তু কাগজপত্রে নাম পরিবর্তন বা নেম ট্রান্সফার করা হয়নি। তার যুক্তি, অসুস্থতার কারণে তিনি শোরুমে গিয়ে নাম পরিবর্তনে স্বাক্ষর দিতে পারেননি। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক আদালতে খুব শক্ত যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, বাইক বিক্রি করার পর মালিকানা পরিবর্তন না করাটা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে গভীর উদ্দেশ্য ছিল? অবশ্য আদালত হান্নানের এই অসুস্থতার অজুহাত পুরোপুরি বিশ্বাসও করেনি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়। পুলিশ ধারণা করেছে আব্দুল হান্নান সরাসরি হামলায় অংশ নেননি, কিন্তু এই বাইকটি খুনিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় তার ভূমিকা থাকতে পারে। অথবা খুনিরা জেনে শুনে এমন একটি বাইককে বেছে নিয়েছিল যার কাগজপত্রে ঝামেলা আছে, যাতে পুলিশরা অপরাধীকে ট্র্যাক করতে গিয়ে বিভ্রান্ত হয়। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইনকিলাব মঞ্চের নেতাদের ধারণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র হওয়ার কারণেই ওসমান হাদিকে টার্গেট করা হয়। হামলাকারীরা চেয়েছিল তাকে হত্যার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে। আর তাদের পালানোর স্টাইল থেকে এটা স্পষ্ট হয় যে তাদের পেছনে বড় একটি রাজনৈতিক বা সন্ত্রাসী গোষ্ঠীর শেল্টার আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের গোয়েন্দা তথ্যের ঘাটতি। খুনিরা যখন ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছে, তখন হাইওয়ে পুলিশ ও চেকপোস্টগুলিতে কেন তাদেরকে আটকানো গেল না? প্রাইভেট কার বদল করার মতো সময় ও সুযোগ তারা কিভাবে পেল? হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারীরা কিভাবে এত সক্রিয় রেড অ্যালার্ট জারির মধ্যেও তারা মানুষ পার করে দিচ্ছে? পুলিশ এখন মাঝখানের 2টি প্রাইভেট কার ও চালকদেরকে খুঁজছে। সিসিটিভি ফুটেজে বাইক আরোহীদের মুখ অস্পষ্ট থাকায় তাদের শনাক্ত করতে সময় লেগেছে। আর এই সময়ের সুযোগটাকেই কাজে লাগিয়েছিল অপরাধীরা। এই ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বড় একটি দুর্বলতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সন্ত্রাসীরা হাইটেক হচ্ছে, তাদের পরিকল্পনা হচ্ছে নিখুঁত, কিন্তু আমাদের নজরদারি কি সেই তালে তাল মেলাতে পারছে? কিন্তু খুনিরা যেই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করে পালিয়ে গেল তা সত্যি ভয়ের কারণ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বাইক চালক আব্দুল হান্নান কি নিরীহ, নাকি তিনি এই চক্রের অংশ? আর এত শত চেকপোস্ট এড়িয়ে খুনিরা বর্ডার পার হলো কিভাবে, কার ইশারায়? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান। এইসব বিশ্লেষণ ধর্মীয় অনুসন্ধান ভিডিও নিয়মিত পেতে অনুবীক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।